এক কথা প্রতিদিন জিজ্ঞেস করলেই উত্তর চেঞ্জ হয়ে যাবে না উর্মি? এভি যেভাবে তোমাদের সাথে যোগাযোগ রাখেনি সেখানে আমার সাথে রাখবে, এটা ভাবাও অনুচিত। উত্তরে উর্মিলা কিছু বলতে যাবে তার আগে ড্রয়িং রুম থেকে চিৎকার চেঁচামেচি আওয়াজ ভেসে আসে। উর্মিলা তড়িঘড়ি করে ফোনটা হাতে নিয়ে দৌড়ে রুম থেকে বেরিয়ে ড্রয়িং রুমে আসে। তাড়াহুড়ো সে ফোন কাটতেও ভুলে গেছে। রূপসা আর ইয়াদ ড্রয়িং রুমে এসে জড়ো হয়। তারা বুঝতে পারছে না যে এখানে ঠিক কী হচ্ছে। আপনাদের তো সাহস কম নয়, আমার ছেলেকে নিয়ে উল্টোপাল্টা কথা বলছেন। এক্ষুনি বেরিয়ে যান আমাদের বাড়ি থেকে। শাহনাজ বেগমের উচ্চস্বরে বলা কথাটা জবাবে আসমা ভানু শান্ত কণ্ঠে বলে, আপনারা কেন বুঝতে পারছেন না? আমার মেয়েটা আপনাদের ছেলে অনাগত সন্তানের মা হতে চলছে। আপনারা দরকার হলে ডিএনএ টেস্ট করে দেখুন। এসবের পরেও যদি আপনার ছেলে আমার মেয়েকে বিয়ে না করে তাহলে আমার মেয়ের কী উপায় আছে বলুন আমাকে? কে বিয়ে করবে ওকে? কথাটা শুনে উর্মিলা, রূপসা আর ইয়াদ চমকে গেল। এতটুকু শুনেই তারা পুরো ব্যাপারটা বুঝে গেল। উর্মিলা অলির দিকে তাকিয়ে দেখল মেয়েটা মাথা নিচু করে কেঁদেই যাচ্ছে। শাহনাজ বেগম চেঁচিয়ে বলে ওঠে, এইসব কিছু আপনাদের প্ল্যান। বড়লোকের ছেলে দেখে মেয়েকে আমার ছেলের গলায় ঝুলিয়ে দিতে চাইছেন আপনারা। লিয়াকত হোসেন বললেন, একবার আমাদের মেয়ের জায়গায় নিজের মেয়েকে রেখে ভাবুন তো। আজকে অলির জায়গায় আপনার মেয়ে থাকলে তাকে এত কিছু বলতে পারতেন? আমার মেয়ে এমন কিছু করলে আমি কেটে টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দিতাম। এরকম অন্যের ছেলে গলায় ঝুলিয়ে দিতে চাইতাম না। চরিত্রহীনা মেয়ে, এদের মুখ দেখাও পাপ। আপনাদের লজ্জা করল না এই মেয়েকে নিয়ে আমাদের বাড়িতে আসতে? আমাদের পুরো বাড়িটা একদম অপবিত্র হয়ে গেল। দিহান ফোনের অপর পাশ থেকে এত কিছু শুনে কল কেটে দিল। শাহনাজ বেগমের কথা শুনে তার বমি পাচ্ছে। ছি, কি বিচ্ছিরি ভাষা। অলি এত কিছু সহ্য করতে না পেরে বলে উঠল, আমাকে চরিত্রহীনা না বলে নিজের ছেলেকে বলুন। কোথায় আপনার সেই কুলাঙ্গার ছেলেটা? আমাকে চরিত্রহীনা বানিয়ে কোথায় লুকিয়ে আছে? কি ক্ষতি করেছিলাম আমি তার? কেন এরকমটা করলো আমার সাথে? অলির কথা শুনে শাহনাজ বেগম আরও তেতে উঠলেন। এই মেয়ে বের হও আমাদের বাড়ি থেকে, নইলে বাবা মা সহ ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব। লিয়াকত হোসেন উঠে দাঁড়িয়ে বলল, আমরাই চলে যাচ্ছি। এত কিছুর পর এমনিতেও আমাদের মেয়েকে এই আগুনে ফেলতে চাই না। লিয়াকত হোসেন মেয়েকে আর আসমা ভানুকে নিয়ে মির্জা ভিলা থেকে বেরিয়ে গেল। অলি কাঁদতে কাঁদতে অবস্থা খারাপ। তার জন্য তার বাবা মাকে এভাবে অপমানিত হতে হবে জানলে আগে মরেই যেত। পুরোটা রাস্তা কেউ কারোর সাথে কথা বলল না। বাড়িতে এসে লিয়াকত হোসেন বললেন, যা হবার হয়ে গেছে। আমি আগে থেকে জানতাম যে ওনারা এরকমটাই করবেন। এখন আমাদের উচিত যত দ্রুত সম্ভব অলির অ্যাবর্শন করিয়ে এই সমস্ত ব্যাপারে এখানে শেষ করে দেওয়া। কোর্টের অর্ডার না পেলে অ্যাবর্শন কিভাবে করাবে? এসব কোনো বড় ব্যাপার নয়। বেআইনি হলেও অ্যাবর্শন করানোর উপায় আছে। আমি ব্যবস্থা করে ফেলবো। অলি চুপচাপ বসে আছে, কান্না করছে না, একদম নিশ্চুপ হয়ে আছে। লিয়াকত হোসেন মেয়ের মাথায় হাত রেখে বলল, এসব ভুলে যাও আম্মু। জীবনে চলার পথে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়, এভাবে ভেঙে পড়লে চলবে না। তোমার তো লক্ষ্য ছিল বড় হয়ে লয়ার হওয়ার। তুমি এসব বাদ দিয়ে পড়াশোনায় মনোযোগ দেবে। বাবার সব ব্যবস্থা করে ফেলবো। অলি মনে মনে বলে ওঠে, আমার লক্ষ্য পরিবর্তন হয়ে গেছে বাবা। আমার জীবনে এখন একটাই লক্ষ্য, সেটা হলো তোমাদের অপমানের বদলা নেওয়া। অলিকে চুপ থাকতে দেখে আসমা ভানু একটা শ্বাস ছেড়ে বলল, অলি ঘুমাতে চল, আমি ঘুম পাড়িয়ে দিচ্ছি। সকাল হতেই সব ঠিক হয়ে যাবে। খাওয়া দাওয়া করে আসমা ভানু অলিকে ঘুম পাড়িয়ে দিতে লাগলো। অলি ঘামটি মেরে শুয়ে রইল। অন্যদিকে ইন্ডিয়া বোম্বাই সিটি রাস্তা ধরে হেঁটে চলেছে আলভি। ইন্ডিয়াতে এখন রাত 10:30 বাজে। ইন্ডিয়াতে আসার পর থেকে প্রতিদিন রাতেই সে হাঁটতে বের হয়। রাতে তাজা বাতাসে শ্বাস না নিলে তার ঘুম হয় না। আলভি আরও কিছুক্ষণ হাঁটাহাঁটি করে হোটেলে ফিরে আসে। সে বোম্বাই সিটি বিলাসবহুল হোটেলগুলোর মধ্যে একটি হোটেলে
উঠেছে। এখানে পরিবেশ তার জন্য পারফেক্ট, সেজন্য সে এখানেই থাকবে বলে ঠিক করেছে। আলবি নিজের ফ্লোরে এসে দেখল তার ফোন বাজছে। আলবি ততটা গুরুত্ব না দিয়ে শাওয়ার নিতে চলে গেল। শাওয়ার নিয়ে এসে সে একটা শান্তির ঘুম দেবে। আলবি ওয়াশরুম থেকে বেরিয়ে দেখল তার ফোন এখনও নন স্টপ বেজেই চলেছে। আলবি হাতের তোয়ালাটা সোফার উপর ছুঁড়ে ফেলে দিয়ে ফোনটা হাতে নিল। দেখল দিহান 50টার বেশি কল দিয়েছে। ইন্ডিয়াতে আসা 2 দিন পর আলবি দিহানের নাম্বারে কল দিয়ে বাড়ির সবাই খোঁজখবর নিয়েছিল। আর শাহানাজ বেগমকে চিঠিটাও আলবি দিহানের মাধ্যমে পাঠিয়েছিল। ওকে আমার নাম্বারটা দেওয়াটাই ভুল হয়ে গেছে দেখছি। আলবির ভাবনার মাঝে আবারও দিহানের কল আসে। আলবি একটা শ্বাস ফেলে কলটা রিসিভ করে কানের কাছে ধরে। কিরে, তুই কোন অসাধ্য সাধন করতে গিয়েছিলি বলবি আমাকে? কোনোদিনও তো কাজের সময় পাওয়া যায় না। আলবি মেজাজ খারাপ করে বলে, তোর ফাও কথা শোনার জন্য নাম্বার দেইনি বুঝলি। আরে ভাই, আগে শোন, এদিকে অনেক বড় একটা ঘটনা ঘটে গেছে। দেখ, তুই যদি উল্টোপাল্টো কিছু বলিস তাহলে কিন্তু আমি নাম্বার চেঞ্জ করে ফেলবো। এমনি তো বাড়ির কোনো খবর জানতে আমি এখন ইন্টারেস্ট নই। ইন্টারেস্ট হবি বা কেন? একটা মেয়ের লাইফ ফেল করে দিয়ে নিজে হ্যাভেনে গিয়ে বসে আছিস। সেম অন ইউর অ্যাভি। দিহানের কথা শুনে আলবি গম্ভীর কণ্ঠে বলে, তুই কোনোভাবে অলির কথা বলবি নাকি? হ্যাঁ, ওর কথাই বলছি রে। এভি, কনগ্রাচুলেশন, তুই বিয়ের আগে বাপ হতে চলেছিস। কথাটা শুনে আলবি বসা থেকে দাঁড়িয়ে গেল। হোয়াট, কী সব বলছিস তুই? নেশা টেশা করেছিস নাকি? আহারে চান্দু, এখন আর ভালো সেজে লাভ নেই। তোর ফ্যামিলি সবাই বিষয়টা জেনে গেছে। আলবি গলা শুকিয়ে আসছে। সে একটা ঠোক গিলে বলে ওঠে, অলি প্রেগনেন্ট? ইয়েস মাই ডিয়ার ফ্রেন্ড। আচ্ছা, তুই এক রাউন্ডে কিভাবে এরকম সেঞ্চুরি করে ফেললি বল না দোস্ত, টিপস দিবি একটু। আলবি কি বলবে ভেবে পেল না। তার এখন ইচ্ছে করছে দেওয়ালের সাথে মাথা ঠুকতে। দিহানের পুরো বিষয়টা খুলে বল। দিহান আলবিকে সমস্ত ঘটনা খুলে বলল। অলি তার বাবা মাকে নিয়ে আলবিদের বাড়িতে যাওয়ার পর কী কী হয়েছিল সব বিস্তারিতভাবে বলল। শুধুমাত্র সে কিভাবে জেনেছে সেটুকু বলল না, কারণ আলবি যদি একবার জানতে পারে যে সে উর্মিলার সাথে প্রতিদিনই কথা বলে তাহলে তাকে মেরেই ফেলবে। বাংলাদেশে টাইম রাত 12টার দিকে অলির পাশে তাকে দেখল তার মা ঘুমিয়ে গেছে। অলি নিঃশব্দে উঠে দাঁড়ালো। তারপর অন্ধকারের মাঝে ব্যাগ হাতে একটা কাগজের টুকরো বের করলো। অলির মায়ের ফোনটা হাতে নিয়ে ড্রয়িং রুমে এসে বসলো। ফোনের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে ফোনের নাম্বারটা তুলে ডায়াল করলো, কিন্তু ফোন বন্ধ বলছে। অলি আরও বেশ অনেকবার চেষ্টা করলো, তবু বারবার একই কথা ভেসে আসছে। দি নাম্বার ইউ হ্যাভ ডায়াল ইজ কারেন্টলি আনরিচেবল, প্লিজ ট্রাই অ্যাগেন লেট। হ্যাঁ, একটা ভুল নাম্বার দিয়েছে শয়তান লোক। খুব তো বলেছিল আমার প্রয়োজনে আমার পাশে থাকবে। মিথ্যাবাদী, কাটওয়াট মেরুদণ্ডহীন প্রাণী। অলি আর কিছুই বলতে পারল না। শাহনাজ বেগমের মতো তারও কতগুলো বিশ্রী ভাষা ইউজ করতে ইচ্ছে করছে, কিন্তু পারছে না। কুত্তামার্কার লোক। অবশ্যই জানোয়ার থেকে এসব আশা করাটাই ভুল হয়েছে আমার। অলি সোফার সাথে মাথা ঠেকে মেঝেতে বসে পড়ল। অজান্তেই তার হাত পেটের ওপর চলে গেল। অলি পেটের ওপর হাত দেওয়া মাত্রই থমকে গেল। চোখের কানিশ বেয়ে এক ফোঁটা জল সন্তর্পণে গড়িয়ে পড়ল। অলি বাধা দিল না। তার ভীষণ কান্না পাচ্ছে, তবে তার সাথে যা হয়েছে সেসবের জন্য নয়। এতদিন সেসব চিন্তা করে অনেক কান্না করেছে, কিন্তু আজকের কান্না করেছে তাকে আঁকড়ে থাকা নিষ্পাপ প্রাণটার জন্য। ডক্টর যখন বলেছিল যে সে মা হতে চলেছে, তখনই তার মাঝে অদ্ভুত একটা অনুভূতি জন্ম হয়েছিল, কিন্তু প্রচণ্ড ভয়ে নিচে সেই অনুভূতিটা চাপা পড়ে গিয়েছিল। কিন্তু সেই অনুভূতিটা আবারও তাকে ঘিরে ধরেছে। আমি মা হতে চলেছি,
যেখানে আমি নিজেই মাকে ছাড়া থাকতে পারি না, সেখানে আমি একটা বাবুর মা হতে চলেছি। অলি কান্নার মাঝে হেসে উঠল। তা ভাবতেই কান্না পাচ্ছে। আজকে তার বেবির সাথে তার প্রথম আর শেষ রাত। এর আগে সে জানতো না, আর জানা মাত্রই তাকে বলতে হলো সে বেবিটি ফেলে দিতে চায়। আমাকে ক্ষমা করে দিস বাবু, আমি হয়তো তোকে বাঁচাতে পারবো না, তুই আমাকে একবার মা বলে ডাকবি বাবু। অলি কাঁদছে। আমার কেন এত কষ্ট হচ্ছে? হে আল্লাহ, তুমি আমার মাঝে এই অদ্ভুত অনুভূতিগুলো কেন দিলে? আমি কি করব এখন? যেখানে আমার মা এত কিছুর পরও আমাকে মেরে ফেলতে পারলো না, সেখানে আমি কিভাবে আমার নিষ্পাপ বাবুটাকে মেরে ফেলবো? অ্যাবর্শনের পর ও যখন আমার মাঝে থাকবে না, তখন আমি কিভাবে থাকব? আমি পারবো তো নিজেকে ক্ষমা করতে? অলি পুরোটা রাত ঘুমাতে পারল না। অজানা কষ্ট তার ছোট্ট হৃদয়টা ফেটে যাচ্ছে। নিঃশ্বাস নিত যেন কষ্ট হচ্ছে। ভোর 4টা নাগাদ অলির চোখ লেগে আসে। তখনই সে স্বপ্নে বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পায়। সে চারদিকে ছোটাছুটি করে বাচ্চাটাকে খোঁজার চেষ্টা করছে, কিন্তু খুঁজে পাচ্ছে না। এরই মাঝে ফজরের আজান দেয়। অলি ঘুম ঘুম ভাবটাও কেটে যায়। আসমা ভানু উঠে দেখে অলি তার পাশে নেই। সে দ্রুত পায়ে বিছানা থেকে নেমে দাঁড়ায়। তখনই অলি উজু করে রুমে ঢোকে। আসমা ভানুকে কিছু না বলে মাদুর বিছিয়ে নামাজ পড়তে শুরু করে। আসমা ভানু কিছুটা অবাক হলো। প্রতিদিন নামাজ পড়ার জন্য অলিকে ওঠাতে তাকে এক প্রকার যুদ্ধ করতে হয়, কিন্তু আজকে অলি নিজে থেকে উঠে গেছে। 10টার দিকে লিয়াকত হোসেন আর আসমা ভানু অলিকে নিয়ে হসপিটালের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। অলির ভীষণ ভয় করছে, সেই সাথে কলিজা ছিঁড়ে যাচ্ছে। মাতৃত্ব কাকে বলে সে বেশ উপলব্ধি করতে পারছে। আসমা ভানু মেয়ের পরিস্থিতি বুঝতে পারছে। তারা হসপিটালে ভিতরে বসে আছে। লিয়াকত হোসেন তার এক পরিচিত বন্ধুকে নিয়ে সব কিছু ম্যানেজ করছে। অবশ্যই অলির কথা সে কাউকে বলেনি, বলেছে আসমা ভানুর কথা। তুই কেন এত ঘাবড়ে যাচ্ছিস? মা আমার বাবু, ওটা এখনও একটা রক্তের দলা মাত্র, এত চিন্তা করিস না। অলি নিজের ঠোঁট চেপে কান্না আটকানোর চেষ্টা করছে। তার মা পুরোপুরিভাবে তার ফিলিংসগুলো বুঝতে পারছে না। অলি মনে মনে বলল, কত মেয়েই তো বয়ফ্রেন্ডের সাথে আকাম কুকাম করে অ্যাবর্শন করে ফেলে। তাদের মনে কি এরকম ফিলিংস আসে না? আল্লাহ সব ফিলিংস আমার মধ্যে কেন দিল? আল্লাহ, আমার মনে হচ্ছে বাবুটাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। আমি কি করব এখন? অলির চেহারা দেখে আসমা ভানু খুব মায়া হলো। কেন এত ভাবছিস? তুই ভুলে যাস না ওর কথা। অলির চেহারা লাল বর্ণ ধারণ করেছে। মা, তুমিও কি আমার কথা ভুলে যেতে পারবে? আমি মরে গেলে থাকতে পারবে? অলির কথা শুনে আসমা ভানু থমকে গেলেন। আমিও পারবো না মা। আমি অ্যাবর্শন করাতে চাই না। দরকার হলে আমি ওই রেপিস্টকে বিয়ে করে নেব। আমি আমার বাবুকে মারতে পারবো না। ওর বেঁচে থাকার অধিকার আছে। আসমা ভানু এবার বেশ রেগে গেল। চুপচাপ এখানে বসে থাক। ওই মির্জা বংশের যারোর সন্তানকে জন্ম দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। ওদের রক্ত ওদের মতোই হারামি হবে। কথাটা শুনে অলির গলা শুকিয়ে এলো। এখানে থাকলে আজকে তার অ্যাবর্শন নিশ্চিত। কিন্তু না, সে পারবে না অ্যাবর্শন করতে। তাকে পালাতে হবে এখান থেকে। আচ্ছা মা, আমার ভীষণ চেষ্টা পেয়েছে, তুমি একটু পানি এনে দেবে? আসমা বানু পানি আনতে চলে গেল। অলি নিজের জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তটা নিয়ে নেয়। আমি বাঁচলে আমার বাবুও বাঁচবে, আর নইলে দুজনই মরে যাব। এমনিতেই জামিল দুনিয়ায় আমার বেঁচে থাকার কোনো শখ নেই। অলি দৌড়িয়ে হসপিটাল থেকে বেরিয়ে যায়। আসমা বানু এসে অলিকে না দেখতে পেয়ে লিয়াকত হোসেনকে ডাক দেয়। তারা মিলে পুরো হসপিটাল খোঁজাখুঁজি করে অলিকে পায় না। আমার মেয়েটা মির্জা বংশের পাপকে বাঁচিয়ে রাখতে পালিয়ে গিয়েছে বলেই আসমা ভানু কান্নায় ভেঙে পড়ে। লিয়াকত হোসেন তাকে সান্ত্বনা দিয়ে বলে, বাড়িতে চলো। ও হয়তো বাড়িতে চলে গেছে, আর ওকে বুঝিয়ে শুনিয়ে পরও এটা করানো যাবে। বাচ্চা মেয়ে বোঝালে নিশ্চয় বুঝবে। আসমা ভানু আর লিয়াকত হোসেন বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে।
অলি কোথায় যাচ্ছে নিজেও জানে না। তার শরীর ভীষণ দুর্বল, সকাল থেকে সে কিচ্ছু খায়নি। অলির কাছে টাকা পয়সা নেই যে সে আবার মির্জা ভিলাতে আসবে। অলি ভেবেই নিয়েছে সে ওই বাড়িতে যেভাবেই হোক ঢুকবে আর তার বাবা মায়ের অপমানের বদলা নেবে। এভাবে সে নিজের বাচ্চাকে বাঁচাতে পারবে। অন্যদিকে দিহানে থেকে সমস্ত ঘটনা শোনার পর আলভি পারছিল না উড়ে দেশে ফিরে আসতে। বেচারা পুরোটা রাত প্লেনের টিকিট বুক করার পেছনে কাটিয়েছে। অবশেষে সকাল 10টার দিকে সে একটা ইমার্জেন্সি ফ্লাইটের টিকিট পেতে সক্ষম হয়। ফ্লাইটে উঠে সে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। তার ভুলের জন্য মেয়েটার জীবন তছনছ হওয়ার দ্বার প্রান্তে। সে নিজের জীবন দিয়ে হলেও মেয়েটার জীবন রক্ষা করতে চায়। আলভি এই কয়দিন বোম্বাই সিটিতে ছিল। সেখানে সে একটা হসপিটালে চাকরি নিয়েছিল। সে জানতে পেরেছে যে পেশেন্টকে ট্রিট করার জন্য সে এসেছিল সেই পেশেন্ট হচ্ছে সে যার ওপেন হার্ট সার্জারি করেছিল তার আত্মীয়। মূলত তাদের থেকে প্রশংসা শুনে সে আলভি থেকে ট্রিটমেন্ট নেবে বলে ঠিক করেছিল। আলভি তো ভেবেই রেখেছিল সে আর বাংলাদেশে ফিরবে না। সেই ভেবে নিয়েছিল এই জন্মে অলি আর তাকে কল দেবে না। কিন্তু ভাগ্য বড়ই অদ্ভুত। 4 ঘন্টা ফ্লাইট জার্নির পর আলভি দেশের মাটিতে পা রাখে। দিহান আলভিকে রিসিভ করতে এসেছে। আলভি দেশে এসে আগে নিজের সিম কার্ড চেঞ্জ করে নিল। দিহানের উদ্দেশ্য বলল, তোকে বলেছিলাম অলির বাসা যেতে, সেটা না করে তুই আমাকে নিতে এসেছিস কেন? দিহান সানগ্লাসটা খুলে বলল, তোর মাথা খারাপ? আন্টি গত রাতে তাদের সাথে যে ব্যবহার করেছে, এরপর আমি সেখানে গেলে তারা যদি সেই রাগ আমার উপর ঝাড়লে ঝাড়ত। কেমন বন্ধু হলি? বন্ধুর জন্য এতটুকু করতে পারলি না? শালা রিফাত তো বিয়ের আগে আমাকে বাপ বানিয়ে ছেড়ে দিল। একবার পাই ওকে, এমন খাতির যত্ন করব যে নিজেও কোনো দিন বাপ হতে পারবে না। তুই কি আলবিদের বাড়িতে যাওয়ার চিন্তা ভাবনা করছিস নাকি? আলবি ভুরু কুঁচকে দিহানের দিকে তাকায়। আমি তো সেখানে যাওয়ার জন্যই এত কাঠখুট পুড়িয়ে এসেছি, নইলে তুই আমাকে রাত 11টা বাজে জানিয়েছিলি তখন কোনো ফ্লাইটের টিকিট পাওয়া যায়? তুই জানিস আমাকে কতটা কষ্ট করতে হয়েছে? আমাকে বলছিস কেন? তোকে আমি 9:30 থেকে কল দিয়েছিলাম, তুই তো কল ধরিসনি। আমার দোষ কিসের? আলভি মনে পড়ল সে প্রতিদিনের মতো নাইট ওয়াক করতে বেরিয়েছিল আর ফোনটা সে হোটেলে ফেলে গিয়েছিল। যাক বাদ দে, চল অলিদের বাড়িতে যাব। দিহান আর আলভি দিহানের গাড়িতে গিয়ে বসলো। যদিও দিহান খুব একটা গাড়ি ইউজ করে না, কার ড্রাইভ করতে তার ভালো লাগে না, সে তো চুপচাপ বসে থাকবে লাইক করে। আলভি ড্রাইভিং সিটে বসলো। তুই আলবিদের বাড়ি চিনিস? না, তিশা বা ঈশার থেকে জেনে নেব বলেই আলভি তিশার নম্বরে কল দিল, কিন্তু তিশা ফোন ধরল না। তারপর আলভি ঈশাকে কল দিল। ঈশা কল রিসিভ করতে বলল, কি খবর ভাইয়া? আমাদের কথা মনে আছে তাহলে? আলভি ঈশার কথা ধরন দেখে বুঝলো ওরা অলি বা তার ব্যাপারে কিছুই জানে না। সে যে বাড়ি থেকে চলে গিয়েছিল সেটাও তারা জানে না। আলভি গাড়ি স্টিয়ারিংয়ের ওপর হাত রেখে বলে, মনে আছে, সেই জন্য তো কল দিয়েছি। ঈশা হাসলো। তো বলো, কেমন আছো? বাড়ির সবাই কেমন আছে? সবাই ভালোই আছে। তোকে কি অবস্থা? আমরাও বিন্দাস আছি। শোন, যে জন্য কল দিলাম, তোর খালাতো বোন আলভিরা তো শহরে থাকে, তাই না? ঈশা অবাক হয়ে বলে, কিন্তু তুমি হঠাৎ করে ওর কথা জিজ্ঞেস করছো কেন? এত প্রশ্ন করিস না তো। ওদের বাড়ির অ্যাড্রেসটা লাগবে আমার, তুই এক্ষুনি SMS করে আমার নাম্বারে পাঠিয়ে দে কুইক। ঈশা আরও কিছু বলতে যাবে, কিন্তু আলভি তাকে কিছু বলার সুযোগ না দিয়ে কল কেটে দিল। ঈশা কিছুক্ষণ ভাবনা চিন্তা করে অলিদের বাড়ির অ্যাড্রেস আলভির নাম্বারে SMS করে পাঠিয়ে দিল। অ্যাড্রেস পেয়ে আলভি কার স্টার্ট দিল। বিকাল 5টা নাগাদ আলভি অলিদের বাড়ির সামনে এসে পৌঁছাল। একতলা বাড়িটার সামনের মূল ফটকের ওপাশে অনেকগুলো গোলাপ ফুলের গাছ লাগানো।
ফুল দেখলেই আলভির হাত পা চুলকাতে শুরু করে, কারণ গোলাপ ফুলে তার অ্যালার্জি আছে। ভাবা যায় সে ফুলকে অপছন্দ করে, কিন্তু ফুলপ্রিয় অলিকে ভালোবাসে। আলভি পকেট থেকে রুমাল বের করে মুখ ঢেকে নিল। দিহান চোখ বড় বড় করে আলভির দিকে তাকায়। এই তুই কি বিয়ে করতে এসেছিস নাকি? এভাবে জামাইয়ের মতো রুমাল দিয়ে মুখ ঢাকছিস কেন? এখনকার দিনে তো জামাইরাও এভাবে মুখ ঢাকে না। গাধা, ভুলে গেলি রোজ ফ্লাওয়ারে আমার অ্যালার্জি আছে। ওহ হ্যাঁ, ভুলে গেছি, আমার নিজেরটাই তো মনে থাকে না। তোরটা ভুলে যাওয়াই স্বাভাবিক। যাই হোক, তুই একাই যা, আমি বরং এখানেই দাঁড়িয়ে থাকি। তুইও যাবি আমার সাথে? ভাই গেলে মা রোধরও করতে পারে, তোর মা যেভাবে অপমান করেছে। তুই একাই যা প্লিজ। শুধু শুধু আমাকে মা খাইয়ে কি লাভ হবে? আলভি দিহানের হাত টেনে ধরে মেইন ফটক পেরিয়ে দরজার সামনে দাঁড়ালো। তারপর ডোরবেল প্রেস করতে গিয়েই দেখল যে ডোর বাইরে থেকে লক করা। কিরে, দরজা দেখি বাইরে থেকে লক করা। দিহানের কথা শুনে আলভি এদিকে সেদিকে তাকালো, কিন্তু কাউকেই দেখতে পেল না। আলভি বাড়ি থেকে বেরিয়ে আশেপাশে তাকিয়ে দেখলে আশেপাশে বেশ কয়েকটি বাড়ি আছে। আলভি সেদিকে এগিয়ে যেতে নিলে দিহান বলে, কোথায় যাচ্ছিস? দেখি কাউকে জিজ্ঞেস করে, এভাবে কতক্ষণ দাঁড়িয়ে থাকব? আলভি এগিয়ে গিয়ে একটা বাড়ির সামনে গিয়ে কলিং বেল প্রেস করল। দিহান তখনই বলে ওঠে, আমার তো মনে হয় ওনারা তোর 14 গোষ্ঠীর নামে মলা করতে গেছে। যা করেছিস তুই, তার উপর আন্টি কালকে যেই ব্যবহার করল, ওরকম ব্যবহার তো কেউ কাজের লোকেদের সাথেও করে না। আলভি কিছু বলার আগেই সামনের বাড়ি থেকে একজন মহিলা বেরিয়ে এলো। আলভি আর দিহানকে ভালোভাবে পরখ করে বলল, কারা আপনারা, কাকে চান? আলভি গলা পরিষ্কার করে একবার আশেপাশে তাকিয়ে বলল, ওই বাড়িটাতেই তো অলিরা থাকে, তাই না? হ্যাঁ, কিন্তু আপনারা কারা? দিহান কিছু বলতে চাইলে আলভি বলে ওঠে, ওনারা আমাদের আত্মীয় হয়। আপনারা বলতে পারবেন ওনারা কোথায় গেছে? মহিলাটা মুখ বাঁকিয়ে বলে, আত্মীয় হলে ফোন দিয়েই জিজ্ঞেস করুন যে কোথায় গেছে। তাছাড়া 2 দিন ধরে দেখছি শুধু ছোটাছুটিই করে যাচ্ছে। কিচ্ছু তো একটা ঘাপলা আছে। আপনারা কিছু জানেন? আলভি গম্ভীর কণ্ঠে বলে ওঠে, কোনো ব্যাপার যদি থেকেও থাকে সেসব জেনে আপনাদের কি কাজ? বলেই আলভি বাড়ির সামনে থেকে ফিরে আসে। দিহানও তার পেছনে পেছনে চলে আসে। মহিলাটা পুনরায় মুখ বাঁকিয়ে দরজা লাগিয়ে দেয়। আলভি আর দিহান অলিদের বাড়ির সামনে আসতেই দেখে আসমা বানু আর লিয়াকত হোসাইন হেঁটে হেঁটে এদিকেই আসছে। আলভি একটা শ্বাস নিয়ে তাদের দিকে এগিয়ে গেল। আসসালামু আলাইকুম আঙ্কেল আন্টি। বাড়ির মেইন ফটকের সামনে আসতেই আলভিকে দেখে আসমা বানু আর লিয়াকত হোসাইন ভীষণ অবাক হলেন। লিয়াকত হোসাইন বললেন, ওয়ালাইকুম আসসালাম, আপনি এখানে কি করছেন? আলভি, তাসনিম মির্জা, আপনার তো নিজেদের বাড়িতে থাকা উচিত। আলভি মাথা নিচু করে বলল, আঙ্কেল, মায়ের হয়ে আমি ক্ষমা চাইছি, উনি যা করেছেন ঠিক করেননি। আসমা বানু চোখের জল মুছে বলল, তার হয়ে না হয় ক্ষমা চেয়ে নিলে, কিন্তু আমার মেয়ের জীবনটা শেষ করে দিলে কেন? আন্টি, যা হয়েছে সব অনিচ্ছাকৃতভাবে হয়েছে। আমি ওরকম ছেলে নই। আপনারা আমাকে ভুল বুঝবেন না। দয়া করে ক্ষমা করে দিন। অসম্ভব, তুমি কোন মুখে ক্ষমা চাইছ? তুমি কি পারবে ওর জীবনটা আগের মতো করে দিতে? তুমি কি পারবে আমার মেয়েকে ফিরিয়ে এনে দিতে? যদি পারো তাহলেই ক্ষমা পাবে, নয়তো শুধু শুধু ক্ষমা চেও না। আসমা বানু কথা শুনে আলভি চমকে তাকালো। অলি কোথায় আছে এখন? আসমা বানু কাঁদতে লাগল। লিয়াকত হোসাইন আসমা বানুকে সামলে বললেন, ও হসপিটাল থেকে পালিয়ে গিয়েছে। তারপর কোথায় গেছে আমরা জানি না। এতক্ষণ অবধি আমরা ওকে খুঁজেছি কিন্তু পাইনি। আলভি একটা ঢোক গিলল, তার গলা ইতোমধ্যেই শুকিয়ে যাচ্ছে। 1 সেকেন্ড, আন্টি, আপনারা আজকে ওকে হসপিটালে কেন নিয়ে গিয়েছিলেন? আসমা বানু চিৎকার করে বললেন, কেন নিয়ে গিয়েছিলাম জানো না? ওকে রসন করাতে নিয়ে গিয়েছিলাম। কথাটা শোনামাত্র আলভি 2 পা পিছিয়ে গেল, কিন্তু এখন এসব ভাবার সময় নেই। তাকে যে করেই হোক অলিকে খুঁজে বের করতে হবে। 1-2 ঘন্টার মধ্যেই রাত হয়ে যাবে। আলভি তাড়াতাড়ি করে গাড়িতে উঠে বসে দিহানও তার পাশে গিয়ে বসে। আসমা বানু আর লিয়াকত হোসাইন তাদের দিকে এগিয়ে যায়। আপনারা দয়া করে আমার মেয়েকে খুঁজতে সাহায্য করুন। আমরা আর কিচ্ছু চাই না। আলভি একটা শ্বাস ফেলে বলল, আমরা ওকে খুঁজতেই যাচ্ছি আঙ্কেল। আপনারা আসতে চাইলে আসতে পারেন। দিহান ওনাদেরকে গাড়িতে বসতে হেল্প কর। দিহান বেরিয়ে এসে তাদেরকে ব্যাকসিটে বসতে হেল্প করল। আলভি নিজের চুলগুলো এক হাতে খামছে ধরল। আঙ্কেল, হসপিটাল কোন দিকে? আর আপনারা কোথায় কোথায় খুঁজেছেন সেগুলো বলুন, আমরা বাকি জায়গাগুলোতে খুঁজে দেখে আবারও সব জায়গা রিচেক করব।
আলভি গাড়ি স্টার্ট দিল, তারপর তাদের দুইজনের দিকনির্দেশনা ফলো করেই অলিকে খুঁজতে শুরু করল। রাত ৮টা, অলি হাঁটতে হাঁটতে একটা দোকানের সামনে এসে বসল। সে পথ হারিয়ে ফেলেছে, সকাল থেকে তার পেটে কিচ্ছুটি পড়েনি। অন্ধকার, অলি ভীষণ ভয় পায়। সে আশেপাশে তাকিয়ে দেখল কিছুটা দূরে একটা বাজার আছে, অলির পা চলছে না। অলি খেয়াল করেনি কিন্তু দোকানের ভেতর কতগুলো বাজে ছেলেরা বসে ক্যারাম খেলছে আর সিগারেট খাচ্ছে। এই রাতের বেলা একা একটা মেয়েকে দোকানের সামনে বসে থাকতে দেখে তারা অলির দিকে এগিয়ে যায়। তাদের মধ্যে একজন অলির কাঁধে হাত রাখতেই অলি ছিটকে দূরে সরে যায়। পেছনে ফিরে দেখে ৩জন ছেলে লালসা ভরা চোখে তার দিকেই তাকিয়ে আছে, হাতে জ্বলন্ত সিগারেট। মামনি, তুমি এখানে বসে আছো কেন? চলো না দোকানে গিয়ে বসবে, তোমার জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থাও করে দেব আমরা। কথাগুলো শুনে অলি একটা ঢোক গিলে পেঁচতে লাগল। তাদের মধ্যের একজন ফোনের ফ্ল্যাশলাইট জ্বালানোর উদ্দেশ্যে ফোন বের করতেই অলি বেশি কিছু না ভেবে ফোনটা থাবা দিয়ে নিয়ে দৌড় দিতে লাগল। তখনই একজন ছেলে অলির ওড়না টেনে ধরে বাধ্য হয়ে অলি ওড়না ফেলেই দৌড়াতে লাগল। আরে আমার ফোন দিয়ে যা বলছি। ওই ওকে ধর। অলি দৌড়াচ্ছে, ছেলেরাও তার পিছু পিছু দৌড়াচ্ছে। বাজারের সামনে আসতেই হঠাৎ করে অলির পা মচকে যায়। অলি ব্যথা উপেক্ষা করে প্রাণপণে দৌড়াচ্ছে। অলি অনেক চেষ্টার পরে একটা দোকানের পেছনে লুকাতে সক্ষম হয়। অলি ফোনটা চোখের সামনে ধরে দেখল এটা একটা বাটন ফোন। যাক, ভালোই হয়েছে। অলি কাঁপা কাঁপা হাতে বাবার নম্বরে ডায়াল করতে গিয়েও থেমে গেল। সে রে গেলেও তাদের কাছে ফিরে যাবে না। অলির হঠাৎ করেই আলভির ফোন নম্বরের কথা মনে এলো। রাতে সে ২০ বারেরও বেশি আলভির নম্বরে কল দিয়েছিল, যার ফলে আলভির ফোন নম্বর তার মুখস্থ হয়ে গেছে। অলি একটা ঢোক গিলে আলভির নম্বরে ডায়াল করল। সে আশাই করেনি যে আলভির নম্বরে কল ঢুকবে। ৩ বার রিং হতেই আলভি কলটা রিসিভ করে কানের কাছে ধরল। তারা এখনও অলিকে খুঁজছিল। আলভি তো ঠিক করেই নিয়েছে অলিকে তারা খুঁজে বের করবেই। এর মাঝে তারা পুলিশেও মিসিং কমপ্লেইন করে এসেছে, যার মানে পুলিশের লোকেরাও তাকে খুঁজছে। হ্যালো। আলভির গম্ভীর কণ্ঠ শুনে অলির কান্না এসে পড়ল। লোকটা খুব খারাপ। সে বলেছিল অলির প্রয়োজনে অলির পাশে থাকবে, কিন্তু সে নেই। উল্টো তার জন্যই অলিকে এইরকম পরিস্থিতিতে পড়তে হয়েছে। ফোনের ওপাশ থেকে উত্তর না পেয়ে আলভি ফোনটা সামনে এনে নম্বরটা ভালো করে দেখল, তারপর পুনরায় কানের কাছে নিয়ে বলল, হ্যালো, কে বলছেন? কথা বলুন, নয়তো রেখে দেব। এমনি অনেক ঝামেলায় আছি, ফাইজলামি করার সময় নেই। অলি এবার রেগেমেগে বলেই ওঠে, তুই তো ঝামেলাতেই থাকবি। রে পিস্ট কোথাকার, আবার কাকে রে করেছিস? কোথায় লুকিয়ে আছিস তুই? সাহস থাকলে সামনে আয়। কাওয়ার্ড, মেরুদণ্ডহীন প্রাণী কোথাকার, একটা ভুলভাল নম্বর দিয়েছে। আমি যদি রে যাই না, তোর উপর আল্লাহর গজব পড়বে। কথাগুলো বলতে বলতেই অলির ফোনের ব্যালেন্স শেষ হয়ে গেল। এদিকে আলভি অলির কথাগুলো শুনে স্তব্ধ হয়ে গেছে। তবুও নিজেকে সামলে নিয়ে সে আবারও সেই নম্বরে কল দিল। অলি কলটা রিসিভ করে কানের কাছে ধরল। কল দিতে হবে না, তুই মেয়েবাজি কর, গিয়ে যা। আমার সাথে যা যা করেছিস তার শাস্তি আল্লাহ তোকে দেবে, যা নোয়ার কোথাকার। আলভি একটা শ্বাস ফেলে শান্ত কণ্ঠে বলল, তোমার সব কথা আমি পরে শুনব, এখন বলো তুমি কোথায় আছো? তোকে বলবো কেন? কি করবি তুই আমার ব্যাপারে জেনে? তোর আগে পিছে তো মেয়ের অভাব নেই, বড়লোকের ছেলে তুই। আমি শুধু জানতে চাই সেসব মেয়েদেরকে রেখে কেন আমার সাথেই এমন করলি? শুনে রাখো, আমি রার আগে তোর নামে মামলা করে যাব। আমার মৃত্যুর জন্য তুই আর তোর মা দায়ী। দরকার হলে আমার শের পোস্টমর্টেম করে প্রমাণিত হবে যে তুইই আমাকে করেছিলি। এটা তোরই জারজ সন্তান। অলির কথা শুনে আলভির চোখ দুটো রক্তবর্ণ ধারণ করেছে। সেই সাথে হৃদস্পন্দনও যেন থমকে গেল। আলভি একটা ঢোক গিলে বলে উঠল, অলি প্লিজ বলো তুমি এখন কোথায় আছো? অলির নাম শুনে আসমা বানু আর লিয়াকত হোসাইন আলভির দিকে তাকায়। অলি কল দিয়েছে? ও কোথায় আছে দেও না, আমি ওর সাথে কথা বলি। আলভি কথা না বাড়িয়ে আসমা বানুর দিকে ফোনটা এগিয়ে দিল। এই মেয়ে তাকে কিছুতেই লোকেশন বলবে না। আলভির চোখ মুখ ইতোমধ্যেই থমথম করছে। অলি তাকে কতটা ঘৃণা করে সেটা সে ইতোমধ্যেই উপলব্ধি করে ফেলেছে। অলি তো ফোনের ওপর পাশ থেকে যা নয় তাই বলে যাচ্ছে। আমি তোর নামে মামলা করতে যাচ্ছি, বুঝলি? আমি সেখানে গিয়ে যা যা করতে হবে সব করব। তোকে আর তোর মাকে আমি দেখে নেব। তোর মা আমাকে চরিত্রহীনা বলেছিল, তাই না? আমিও দেখিয়ে দেব যে একজন চরিত্রহীনা কতদূর পর্যন্ত যেতে পারে। আসমা বানু এসব শুনে বলে ওঠে, অলি, এসব কি ভাষা ব্যবহার করছিস?
পা গল হয়ে গেছিস? এখন কি এসব বলার সময়? তুই ফোন কই পেলি? কোথায় আছিস তুই? তাড়াতাড়ি বল। মায়ের কণ্ঠ শুনে অলি চুপ হয়ে গেল, সেই সাথে মনে পড়ল সে এখন মহাবিপদে আছে। অলি সাথে সাথেই মায়ের কাছে নিজের লোকেশন বলে দিল। সে সাইনবোর্ডে এখানের নাম ঠিকানা দেখেছিল সেসবই বলে দিল। তার কথার মাঝেই ছেলেগুলো তার সামনে এসে দাঁড়ায়। এখন তুমি কোথায় যাবে মামুনি? অলি ফোনটা তাদের দিকে এগিয়ে দিয়ে বলে, আপনারা ফোনটা নিয়ে নিন, আমাকে ছেড়ে দিন প্লিজ। ফোনের ওপর পাশ থেকে এসব কথা শুনে আসমা বানু আলভির দিকে ফোনটা এগিয়ে দিয়ে বলল, আমার মেয়েটা বিপদে আছে, তোমরা দয়া করে ওকে উদ্ধার করো। আলভি ফোনটা নিয়ে এক হাতে কানের কাছে ধরে আরেক হাতে গাড়ি স্টার্ট দেয়। আসমা বানু লোকেশন বলতেই দিহান গুগল ম্যাপ দেখে বুঝতে পারে তারা বর্তমানে সেই রাস্তাতেই আছে। ভি আন্টি যেই লোকেশন বলেছে সেটা তো আমরা এখন যেখানে আছি সেই জায়গারই নাম। কথাটা শোনামাত্র আলভি গাড়ি থামিয়ে গাড়ি থেকে নেমে যায়। ফোনের ওপর পাশ থেকে শুনতে পায়, ফোনটা ফেরত দিচ্ছ ভালো কথা, কিন্তু তোমার ওড়নাটা ফেরত নিবে না বেবি? বলেই ছেলেটা অলির দিকে ওড়না এগিয়ে দেয়। অলি ওড়নাটা নিতে গেলেই ছেলেটা অলির হাত ধরে ফেলে। অলি আরেক হাত বুকের উপরে রেখে চিৎকার দিয়ে ওঠে, ছেড়ে দিন আমাকে, আপনাদের পায়ে পড়ি। ছেলেগুলোর হাসি আর অলির কান্নার শব্দ শোনামাত্রই আলভির মাথা গরম হয়ে যায়। সে অলিকে পা গলের মতো খুঁজতে শুরু করে। আসমা বানু, লিয়াকত হোসাইন আর দিহানও আলাদা হয়ে অলিকে খুঁজছে। অন্য একটা ছেলে অলির হাত থেকে ফোনটা নেওয়া মাত্রই কল কেটে যায়। বাকি দুজন ছেলে অলির দুহাত টেনে ধরে অলিকে টেনে হিচড়ে দোকানের পেছনের সাইডে নিয়ে যেতে লাগল। তখনই অলি শরীরের সমস্ত শক্তি দিয়ে চিৎকার দিয়ে উঠল। অলি চিৎকার শুনে আলভির পা জোড়া থেমে গেল। সে সেই শব্দ অনুসরণ করেই অলির কাছে পৌঁছাতে সক্ষম হয়। আলভিকে দেখে ছেলে তিনজন অলিকে ছেড়ে দিয়ে আলভির সামনে এসে দাঁড়ায়। এই পাশটায় অন্ধকার থাকাতে আলভির চেহারা বোঝা যাচ্ছিল না। তুই কে রে? আমাদের কাজে বাধা দিচ্ছিস কেন? আলভি উত্তর না দিয়েই তিনজনকে মা রতে শুরু করল। অলি কোনোরকমে উঠে দাঁড়িয়ে ওড়নাটা গায়ে জড়িয়ে নিল। সেই নিজের কান্না কিছুতেই থামাতে পারছে না। তুই আমাদেরকে মা রছিস কেন? তুই চাইলে ওকে আমরা তোর সাথে শেয়ার করতে পারি, তাও মা রিস না। কথাটা শুনে আলভি সেই ছেলেটার কলার চেপে ধরে বলে, আমার জিনিস আমার সাথেই শেয়ার করার কথা বলছিস? তোদের সাহস হলো কি করে আমার জিনিসে হাত দেওয়ার? তোদের এমন অবস্থা করব যে নিজের জিনিসেও আর হাত দিতে পারবি না। বলেই আলভি এক এক করে তিনজনেরই হাতের সবগুলো আঙ্গুল ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দিল। এদিক থেকে চিৎকার চেঁচামেচি শুনে দিহান, আসমা বানু আর লিয়াকত হোসাইন সহ আশেপাশের বেশ কয়েকজন লোক এগিয়ে এলো। আলভির হাত থেকে ছাড়া পেতেই তিনজনই যান হাতে নিয়ে পালিয়ে গেল। আশেপাশের মানুষগুলো ব্যাপারটা বুঝতে না পেরে জিজ্ঞেস করতেই অলি বলে ওঠে, আমি যখন চিৎকার করেছিলাম তখন আপনারা কোথায় ছিলেন? এখন এসেছেনে কেন? বেশ করেছে ওদেরকে রেছে ওদেরকে একদম রে ফেলাই উচিত ছিল। যারা মেয়েদেরকে করতে চায় তাদের জন্য একটাই শাস্তি, সেটা হলো তত্ত্ব, তবে সহজ তত্ত্ব নয়, ভয়ঙ্কর তত্ত্ব। আলভি বুঝতে পারল শেষের কথাটা অলি তাকেই বলেছে। অলির কথা শুনে আশেপাশের মানুষগুলো যার যার কাজে চলে গেল। অলি খুঁড়িয়ে খুঁড়িয়ে আলভির সামনে এসে দাঁড়ায়। এতদিন পর অলিকে দেখে আলভির অশান্ত মন শান্ত হয়েছে, কিন্তু অলিকে এই অবস্থায় দেখে তার খুবই কষ্ট হচ্ছে। তোমার পায়ে কি হয়েছে? তাতে আপনার কি? প্রশ্নের উত্তরে প্রশ্ন করতে হয় না সেটা জানো না? ওহ আচ্ছা, তাহলে উত্তর হচ্ছে আপনার এসব ভালো মানুষই দেখানো বন্ধ করুন। আসমা বানু আর লিয়াকত হোসাইন অলির দিকে এগিয়ে এলো। আসমা বানু তো মেয়েকে জড়িয়ে ধরে কেঁদেই যাচ্ছে। তুই কেন এভাবে চলে এসেছিস অলি? আমাদের কথা কেন একবারও ভাবলি না? সরি মা, তবে আমার এছাড়া উপায় ছিল না। আমি আমার বাবুকে রে ফেলতে পারবো না। অলির কথা শুনে আলভি আর দিহান অলির দিকে তাকায়। আলভি বলে ওঠে, তুমি ঠিক কি করতে চাইছ? অলি সোজাসাপটা বলে ওঠে, আমি আপনাকে বিয়ে করতে চাই। কথাটা শুনে আলভি অলির দিকে অবাক চোখে তাকায়। তুমি ভেবেচিন্তে বলছ? আমি আমার বাবুর কথা ভেবেচিন্তেই এই সিদ্ধান্ত নিয়েছি। আর আপনি যদি আমাকে বিয়ে করতে না চান তাহলে আমি আপনার নামে মলা করব। আপনাকে জেলের ঘানি টানাব। আসলে কি বলুন তো, ওটাই আপনার যোগ্য জায়গা। তবুও আমার বাবুর কথা ভেবে আপনার মতো লোককে বিয়ে করতে রাজি হয়েছি। আমাকে জেলে পাঠিয়ে তুমি তোমার বাবুকে একা বড় করতে পারবে তো? আমি তো আপনাকে বিয়েই করতে চাইছি, কিন্তু আপনি যদি চালাকি করেন তাহলে আপনাকে জেলে পাঠাতে আমি বাধ্য হব, তারপর আমি আমার বাবুকে একাই বড় করতে পারব।
বাবা মাও যদি আমার বাবুকে মেনে নিতে না পারে তাহলে আমি তাদের সাথেও থাকব না। লিয়াকত হোসাইন বলে ওঠে, তুই যা চাইবি তাই হবে, শুধু এরকম কিছু কখনো করিস না। অলি আলভির দিকে তাকিয়ে বলে, ইউ হ্যাভ অনলি 5 সেকেন্ডস, তার ভেতরে ভেবে বলুন যে আমাকে বিয়ে করবেন কি না। আলভি ভ্রু কুচকে অলির দিকে তাকায়, তার টেকনিক মেয়েটা তার উপরেই অ্যাপ্লাই করছে। 3, 2 এন্ড। আমি তোমাকে বিয়ে করতে রাজি আছি। ভালো ডিসিশন নিয়েছেন, নইলে আমি আপনার বিরুদ্ধে মামলা করতাম। তাতে আমাকে যা করতে হতো আমি সেটাই করতাম। আলভি এক হাত প্যান্টের পকেটে দিয়ে বলল, আমাকে এত ভয় দেখিও না, আমার হার্ট অনেক ফুটবল বিয়ের আগেই বিধবা হয়ে যাবে। আমাকে এত ভয় দেখিও না, আমার হার্ট অনেক ফুটবল বিয়ের আগেই বিধবা হয়ে যাবে। অলি আলভির কথা বুঝতে না পারলেও দিহান আলভির কথা বুঝতে পেরে হেসে ওঠে। আলভি যে ঠাট্টা করেছে সেটা দিহান বুঝতে পেরেছে। আঙ্কেল আন্টি গাড়িতে উঠে বসুন, আপনাদেরকে বাড়িতে দিয়ে আমাদেরকে ফিরে যেতে হবে। বাকিরা সবাই গাড়িতে উঠে বসল, কিন্তু অলি পানিয়ে হাঁটতেই পারছে না, ব্যথা যেন সময়ের সাথে সাথে বেড়েই চলেছে। অলিকে আসতে না দেখে আসমা বানু আবারও নেমে যেতে চাইলে আলভি বলে, আন্টি আপনি বসুন, আমি দেখছি। আলভি অলির সামনে এসে অলিকে কিছু বলার সুযোগ না দিয়েই তাকে কোলে তুলে নিল। আকস্মিক ঘটনায় অলি স্তব্ধ হয়ে গেল। আলভি অলিকে নিয়ে গিয়ে ব্যাকসিটে আসমা বানুর পাশে বসিয়ে দিয়ে গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দিল। তাদের বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে রাত হয়ে গেল। আসমা বানু আর লিয়াকত হোসাইন গাড়ি থেকে নেমে বাড়ির দরজা খুলে দিলেন। অলি গাড়ির বাইরে পা রাখতেই আলভি তাকে কোলে তুলে নিয়ে সোজা বাড়িতে ঢুকে গেল। অলি কিছুই বলল না, তার পা ব্যথায় ফুলে গেছে। আলভি অলিকে ড্রয়িং রুমে বসিয়ে দিয়ে অলির পা চেক করতে লাগল। অলি বলে ওঠে, এরকম ভাব করছেন যেন আপনি ধরলেই আমার পা সেরে যাবে। দিহান পাশ থেকে বলে উঠল, এভির ধরাতে না সারলেও আমার ধরাতে শিওর সেরে যেত, কারণ আমি অর্থোপেডিক্স এর ডক্টর, কিন্তু আমি তোমার পা সারাতে গিয়ে নিজের আঙ্গুল হারাতে চাই না। অলি দিহানের দিকে তাকিয়ে বলল, বাবা আপনি ডক্টর? ইয়েস, শুধু আমি না, তোমার হবু স্বামীও একজন হার্টের ডক্টর, মানে কার্ডিওলজিস্ট। কথাটা শুনে আলী চিৎকার দিয়ে ওঠে। কি? অলির চিৎকার শুনে আসমা বানু আর লিয়াকত হোসাইনও ছুটে আসে। আসমা বানু কিচেনে ডিনার রেডি করছিলেন। আর যাই হোক, আলভির সাথেই অলির বিয়েটা হচ্ছে। অলির চিৎকারে আলভিও একটু ঘাবড়ে গেল। আপনি একজন ডক্টর? আলভি বিরক্তি নিয়ে অলির দিকে তাকায়। হ্যাঁ, তো কি হয়েছে, এভাবে চিল্লানোর কি আছে? লিসেন, আমি একজন ডক্টর, কোনো প্রেতাত্মা নই। শীত আমার কপাল, সব দিক দিয়ে খারাপ দেখছি। আলভি আসমা বানু আর লিয়াকত হোসেইনের দিকে জিজ্ঞাসু দৃষ্টি নিক্ষেপ করল। আসলে অলি ডাক্তারদের অনেক ভয় পায়। লিয়াকত হোসেইনের কথা শুনে আলভি ফোঁস করে একটা শ্বাস ছাড়ল। পুরোটা জীবন লাগিয়ে দিল একজন দক্ষ কার্ডিওলজিস্ট হওয়ার পেছনে, শেষমেশ কিনা তার বউ তার প্রফেশনকেই ভয় পাবে। বাহ, দারুণ তো। লাইফে ইদানিং সবকিছুই কেমন যেন আনফেয়ার হচ্ছে। প্রথমত বিয়ে করার আগেই বাসর সেরে ফেলল, দ্বিতীয়ত ঠিকমতো বাসর উপভোগ করার আগেই বাচ্চার বাপ হয়ে বসে আছে। এসব কিছু ভেবে আলভির ভীষণ খারাপ লাগছে। তবে এর মধ্যে একটা ভালো ব্যাপার হলো, সে যাকে ভালোবেসেছে সেই তার বেড পার্টনার হয়েছে। তার বাচ্চার মাও সেই হতে চলেছে, আর পরিশেষে তার লাইফ পার্টনারও সেই হবে। আন্টি একটা আইস ব্যাগে করে কিছু বরফ এনে দিন, ওর পা অনেক ফুলে গেছে। আর একটা মোটা কাপড় আনবেন। আসমা বানু সেসব এনে দিতেই আলভি অলির পায়ে আইস ব্যাগ লাগিয়ে দেয়। তারপর মোটা কাপড় দিয়ে বেঁধে সোফার উপর একটা বালিশ রেখে সেটার উপর অলির পা রেখে দেয়। আলভি আর দিহান ডিনার করতে না চাইলেও মুখের উপরে না করতে পারে না। ডিনার করা শেষে আলভি আর দিহান চলে যেতে নিলে অলি ঘোর আপত্তি জানায়। আপনি আমাকে বিয়ে না করা অবধি নিজের বাড়িতে যেতে পারবেন না। আলভি অবাক চোখে অলির দিকে তাকায়। এটা কেমন কথা? আমি বিয়ে করব সেটা সবাইকে জানাতে হবে না? আয়োজন করতে হবে না? না, কিচ্ছু করতে হবে না। আমি জানি আপনি একবার বাড়িতে গেলে আর আসবেন না। আপনার মা জীবনেও আমাদের বিয়ে হতে দেবে না। অলির কথা শুনে আলভি ভেবে দেখল যে অলি ঠিকই বলেছে। আচ্ছা, যাচ্ছি না। অলি কিছুক্ষণ চুপ থেকে বলে ওঠে, শুনুন, আমার কিছু শর্ত আছে, সেগুলো মানলে তবেই আমি আপনাকে বিয়ে করব। আলভি বুকের উপর হাত বেঁধে বলে, আর যদি না মানি, তাহলে জেলের ভাত খাওয়ার জন্য রেডি হয়ে যান। তুমি সত্যিই আমাকে জেলের ভাত খাওয়াতে চাও? আগে চেয়েছিলাম, কিন্তু এখন বাবুর কথা ভেবে চাইছি না, সেই জন্যই তো বিয়ে করতে চাইছি। কিন্তু আপনি শর্ত না মানলে তো আমার আর কিছুই করার নেই। আসমা বানু ইশারায় অলিকে চুপ করতে বললেও অলি পাত্তা দেয় না।
আসমাবানু তো বারবার ভয় পাচ্ছে, এই বুঝি আলভি বিয়ে করার সিদ্ধান্ত থেকে সরে যাবে। আলভি ঘুরে এসে অলির সামনে বসে বলে, বলো তোমার কি কি শর্ত আছে? আলাদাভাবে বলবো। অলির কথা শুনে বাকিরা অন্য রুমে চলে যায়। এবার বলো। আমার প্রথম শর্ত, আপনি যতদিন বেঁচে থাকবেন ততদিন কোনো রকম পরিস্থিতিতেই আরেকটা বিয়ে করতে পারবেন না। আলভি ভ্রু কুঁচকে অলির দিকে তাকায়। বউ থাকতে আরেক বিয়ে আমি করবই বা কেন? আমার অবর্তমানেও করতে পারবেন না। তোমার অবর্তমানে করলেই বা তুমি কি করবে? ভালো প্রশ্ন করেছেন। আমার অবর্তমানে আপনি বিয়ে করলে আপনার সব সম্পত্তি আমার বাবু পাবে। আলভি একটা শ্বাস ফেলে রাজি হয়ে যায়। আপনি কোনো অবস্থাতেই আমাকে ডিভোর্স দিতে পারবেন না, কিন্তু আমি চাইলেই আপনাকে ডিভোর্স দিতে পারব। এটা তো আনফেয়ার, ডিভোর্স কেউ না দিতে পারলেও একটা কথা ছিল। আপনি তো ক্যারেক্টারলেস, আপনার উপর বিশ্বাস নেই। তাই ডিভোর্স দেওয়ার ক্ষমতা শুধু আমার হাতেই থাকবে। আলভি প্রতিউত্তরে কিছুই বলল না। আমার 4 নম্বর শর্ত হল, আমার জন্য ওই বাড়িতে আলাদা একটা রুমের ব্যবস্থা করে দেবেন। আমি আপনার সাথে এক রুমে থাকতে পারব না। তাছাড়া আমার অনুমতি ব্যতীত আপনি আমাকে কখনো কোনো প্রকার পরিস্থিতিতে স্পর্শ করতে পারবেন না। অলির এই কথাটা শুনে আলভি অসহায় চোখে অলির দিকে তাকায়। অলি ভ্রু কুঁচকে বলে, কি হলো, এভাবে তাকাচ্ছেন কেন? না পারলে বলে দিন। আলভি অন্যদিকে তাকিয়ে বলল, আর কি শর্ত আছে? আমার লাস্ট শর্ত হলো, আপনি যদি রা যান তাহলে আপনার স্থাবর অস্থাবর সব সম্পত্তির মালিক বউ হিসেবে আমি হব। অলির কথা শুনে আলভি শান্ত চোখে অলির দিকে তাকিয়ে বলে, আমি রে গেলে তুমি সম্পত্তি দিয়ে কি করবে? সেটা আপনার না জানলেও চলবে। আচ্ছা, আমি সব শর্ত মেনে নিলাম। মানলেই হবে না। আপনি কালকেই বিয়ের আগে একটা চুক্তিনামা বানিয়ে আনবেন। বিয়ের আগে সেটাই সই করবেন, তারপর বিয়ে হবে আমাদের। আলভি কিছুক্ষণ চুপ থেকে বলে ওঠে, 4 নম্বর শর্তটা বাদ দেওয়া যায় না? আপনার তাহলে বিয়ে করতে হবে না, জেলের ভাত খাওয়ার জন্য নিজেকে তৈরি করুন গিয়ে। এত ভয় দেখিও না। জানোই তো বেশি ভয় দেখালে ভয় ভেঙে যায়। আমি ভয় দেখাচ্ছি না, লোকের কথার পরোয়া করি না আমি। দরকার হলে নিজে রে গিয়ে আপনাকে সিয়ে দিয়ে যাব, তারপরও যে কোনো উপায়ে আপনাকে জেলের ভাত খাইয়েই ছাড়ব। আলভি অবাক চোখে অলির দিকে তাকায়। আলভির চোখ দুটো লালবর্ণ ধারণ করেছে। অলি নিজের চোখ সরিয়ে অন্যদিকে তাকায়। এত বেশি ঘৃণা করো আমাকে? আপনার ভাবনার চেয়েও অধিক বেশি ঘৃণা করি আপনাকে। আলভি নিজের চুল টানতে লাগলো, কিছুক্ষণ পর বলল, ওকে, কালকে আমার বিয়ে, আমি অনেক এক্সাইটেড। এখন ঘুমাবো কোথায় বলো? আমাদের বাড়িতে দুটোই রুম, একটায় আমি থাকি আর একটায় আব্বু আম্মু থাকে। আপনি বরং আজকের রাতটা না ঘুমিয়েই কাটান। আপনি তো অনেক এক্সাইটেড, তাই না? এক্সাইটমেন্টের ঠেলায় একদিন না ঘুমালে খুব একটা সমস্যা হবে না। আলভি একটা শ্বাস ফেলে বলল, আমি গতকাল রাতেও এক ফোঁটা ঘুমাইনি। কেন, কি হয়েছিল গতকাল রাতে? আচ্ছা, আপনি কোথায় লুকিয়ে ছিলেন বলুন তো? আবার এত সাহস জুগিয়ে আসলেনি বা কেন? জেলের ভাত খেতে হবে তো সেই ভয়েই এসেছি, বুঝলে? আপনার মতো একজন খাম্বার মতো মানুষ জেলখানাকে এত বেশি ভয় পায়? তুমি যেমন ডাক্তারকে ভয় পাও, আমিও তেমন জেলখানাকে ভয় পাই। অলি হেসে উঠল। আলভি মুগ্ধ নয়নে অলির দিকে তাকিয়ে রইল। আলভি মনে মনেই বলে, তুমিই না আমার জীবন সত্যিই একটা জেলখানা হানিবি। আমি সেই জেলখানাকে ভীষণ ভয় পাই। কিভাবে এত প্রয়োজনীয় হয়ে গেলে?